সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের বিভিন্ন ইনস্টিটিউটের এই অনলাইন কোর্সে অংশগ্রহণকৃত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে যে আলোচ্য সূচি সেটি হলো ফান্ডামেন্টালস অফ ডিওডেসিমাল ক্লাসিফিকেশন, ইউনিট 6 থেকে আলোচনা করব। ইউনিট 6 এর যে দ্বিদশমিক শ্রেণীকরণের মূল সূত্রাবলী, এর মধ্যে শুরুতে আছে ডিওডেসিমাল ক্লাসিফিকেশন, হিস্টোরি অ্যান্ড ইভলিউশন, স্পেশাল ফিচার, ন্যাশনাল সিস্টেমস, রুলস অফ ক্লাসিফিকেশন ইউজিং দ্য ডিওডেসিমাল ক্লাসিফিকেশন। একটি ইউনিটে ডিডিসি বা ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের বিস্তারিত আলোচনা হবে দুটি ক্লাসে, আজকে এবং আগামীকাল। আজকের ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা দ্বিদশমিক শ্রেণীকরণ, ইতিহাস এবং ক্রমবিকাশ এবং সবশেষে আলোচনা করব স্পেশাল ফিচার্স অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্য সমূহ। আজকে শুরুতেই এখানে একটি বিষয় বলে রাখি, আপনারা সবাই ইতিমধ্যে আমার প্রথম এবং দ্বিতীয় ক্লাস করেছেন। এছাড়াও এই পেপারে অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন থিওরির আমার পূর্বে আরো 4টি ক্লাস নিয়েছেন জনাব নাসিরউদ্দিন চার। সবকিছু মিলিয়ে ক্লাসিফিকেশনের যে বিষয়টি বা শ্রেণীকরণ, অর্গানাইজেশন অফ নলেজ, জ্ঞান সামগ্রী সংগঠন, শ্রেণীকরণ তাত্ত্বিকের এই পেপারের এক একটি ইউনিটের কিছু কিছু বিষয় পুনরায় আলোচনা এবং রিপিটেশন হবে এবং একই বিষয় বারবার ঘুরে ফিরে আসবে, এমন কিছু বিষয় রয়েছে। এবং ক্রিটিক্যাল এবং এই লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের বেসিক যে জিনিস ক্যাটালগিং ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের কিছু টেকনিক্যাল এবং জটিল কিছু টার্ম এবং অত্যন্ত কিছু ক্রিটিক্যাল বিষয়, যেগুলো অনেক সময় আপনাদের পাঠ করতে বা অনেক সময় রুচিসম্মত মনে হয় না, কিন্তু আমাদের এই সাবজেক্ট বা এই বিষয়ের জ্ঞান অর্জনের জন্য অবশ্যই আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, একই বিষয় দেখা যাচ্ছে আগামীকালও আসবে, আবার পূর্বে আলোচনা হয়েছে সংক্ষিপ্তভাবে, আজকে ডিটেলস আলোচনা হবে। এই ডিওডেসিমাল শ্রেণীকরণ বা ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের যে ইতিহাস এবং ক্রমবিকাশ, তার শুরুতেই কিন্তু আমাদের এই ডিডিসির যে প্রণেতা মেলভিল ডিউয়ের সম্পর্কে আমাদেরকে জানতে হয়। আমাদেরকে এই বিষয়ে মেলভিল ডিউয়ের জীবনী বা মেলভিল ডিউয়ের সংক্ষিপ্ত জীবনী আমাদের জানা প্রয়োজন। সেই বিষয়টি আমি গত ক্লাসে আপনাদেরকে আলোচনা করেছি এবং একই বিষয় আজকের এখানে এই আমাদের যে স্লাইড আছে, প্রথম স্লাইডও দেওয়া আছে। আজকে এই বিষয়ে আমি জাস্ট নামটি, যে মেলভিল ডিউ 1851 সালের 10 ডিসেম্বর নিউ ইয়র্ক অ্যাডাম সেন্টারে জন্মগ্রহণ করেন এবং তিনি এই ডিডিসি 1876 সালে প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় আজকের এই অবস্থানে আমি মেলভিল ডিউয়ের তার ব্যক্তিগত পরিচয় এবং জীবনী ডিটেলস আজকে আর এখানে আলোকপাত করলাম না, যেহেতু স্লাইডে দেওয়া আছে এবং গত ক্লাসে আলোচনা করেছি। আমি মূল আলোচনায় যেতে চাচ্ছি, সেটি হলো যে দ্বিদশমিক শ্রেণীকরণ, ইতিহাস এবং ক্রমবিকাশ অর্থাৎ হিস্টোরি অ্যান্ড ইভলিউশন, এই বিষয়টিতে আলোকপাত করতে চাই। মেলভিল ডিউয়ে আর্মহার্স্ট কলেজে অধ্যয়নরত অবস্থায় উক্ত কলেজ গ্রন্থাগারে সহকারী গ্রন্থাগারী হিসেবে খণ্ডকালীন চাকরিতে নিয়োজিত ছিলেন এবং তখন থেকেই তিনি দ্বিদশমিক শ্রেণীকরণ স্কিম প্রণয়নের পরিকল্পনা করেন। উক্ত কলেজ গ্রন্থাগারে চাকরি করার সুবাদে তিনি পুস্তক সামগ্রী বিন্যাস অর্থাৎ বুকস অ্যারেঞ্জমেন্ট এবং ইউজ ও ব্যবহারে গ্রন্থাগার পেশাজীবী ব্যবহারকারীদের সম্যক
যে সমস্যাসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পান। অর্থাৎ লাইব্রেরির যে স্টাফ এবং ব্যবহারকারী তাদের এই লাইব্রেরি ম্যাটেরিয়ালস বা বইগুলো ব্যবহার করতে এসে বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হতেন সেই বিষয়গুলি উনি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। তারই সুবাদে উনি 21 বছর বয়সী তরুণ এই মেলভিল ডিউয়ে অধ্যবসায়ী ও সৃজনশীল মানসিকতার অধিকারী এই মেলভিল ডিউয়ের প্রধান লক্ষ্য ছিল গ্রন্থাগারের মৌলিক সমস্যা সমাধানের কৌশল আবিষ্কার করা, যা গ্রন্থাগারে পাঠ্য সামগ্রী যথাস্থানে সঠিকভাবে বিন্যাসে গ্রন্থাগারিকদের সহায়তা করবে। তখনকার সময় মেলভিল ডিউয়ের যেটি পর্যবেক্ষণে এসেছে যে ব্যবহারকারীরা যথাসময়ে বই পাইতেন না বা একটি বই যথাযথ স্থানে যথাযথভাবে সেলফে অ্যারেঞ্জমেন্ট করা থাকতো না। এই যে প্রবলেমগুলো ছিল এতে ব্যবহারকারীরা বিভিন্ন সময় তাদের বুক সার্কুলেশন ফাংশনে, বই লেনদেনে এবং লাইব্রেরি ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় কালক্ষেপণ হতো এবং ব্যবহারকারীদের সময় নষ্ট হওয়ার কারণে কি লাইব্রেরি ব্যবহারের সমস্যা হতো। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং গাণিতিক উপায়ে কিভাবে সমাধান করা যায় সেই সুযোগটি মেলভিল ডিউয়ে গ্রহণ করেন এবং সেইভাবেই উনি কৌশল আবিষ্কার করার চেষ্টা করেন যাতে এ বিষয়ে গ্রন্থাগারিকরা যাতে লাইব্রেরিয়ানশিপ অর্থাৎ আমাদের যে গ্রন্থাগারিকতা পেশা সেই গ্রন্থাগারিকদের এই কাজে যাতে সহায়তা করে সেই কাজটি মেলভিল ডিউয়ে যথারীতি 1873 সনের 8ই মে আর্মহার্স্ট কলেজের লাইব্রেরি কমিটির সামনে পুস্তক অন্যান্য গ্রন্থাগার সামগ্রী পদ্ধতিগত উপায়ে বিন্যাসের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। এই উক্ত কমিটি তার পরিকল্পনা অনুমোদন করেন, অর্থাৎ তিনি যে প্ল্যান পরিকল্পনা পূর্ব থেকে নিয়েছিলেন যে উনি একটি কৌশল আবিষ্কার করবেন, সেই কৌশলটি আবিষ্কার করে ওই কলেজ গ্রন্থাগার কমিটির সম্মুখে উপস্থাপন করার ফলে তখন থেকে গ্রন্থাগার শ্রেণীকরণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটি হলো 1873 সনের 8ই মে। মেলভিল ডিউয়ে প্রথমে তার গ্রন্থাগারে এই দশমিক শ্রেণীকরণ পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেন এবং পরিমার্জন কিছু সংশোধন সাপেক্ষে 1876 সনে এর প্রথম সংস্করণ প্রকাশ করেন। অর্থাৎ ওনার যে কৌশল, কলা কৌশল কিভাবে লাইব্রেরি ইউজাররা ব্যবহার করবে এবং লাইব্রেরি স্টাফরা কিভাবে খুব সহজ উপায়ে দ্রুত সার্ভিস দিবেন সেই সমস্ত বিষয়গুলো একটি কৌশল গাণিতিক উপায়ে উনি পরীক্ষামূলকভাবে যে তৈরি করেছিলেন সেটি একটি পূর্ণাঙ্গ রূপ প্রথম সংস্করণ হিসাবে ফার্স্ট এডিশন হিসাবে উনি 1876 সনে সংস্করণটি প্রকাশ করেন। মেলভিল ডিউয়ে প্রণীত দশমিক শ্রেণীকরণের প্রথম সংস্করণটি বেনামে প্রকাশিত হয় এবং এর শিরোনাম ছিল এ ক্লাসিফিকেশন অ্যান্ড সাবজেক্ট ইন্ডেক্স ফর ক্যাটালগ অ্যান্ড অ্যারেঞ্জিং দ্য বুকস অ্যান্ড পাম্পলেটস অফ দ্য লাইব্রেরি। তার নামের উল্লেখ ছিল শিরোনাম পৃষ্ঠার উল্টো দিকে কপিরাইটের নিচে। অর্থাৎ প্রথম সংস্করণের মোট পৃষ্ঠার সংখ্যা ছিল 42টি। 42 পৃষ্ঠার এই প্রথম সংস্করণ এই ডিউডেসিমাল ক্লাসিফিকেশন স্কিমটি উনি প্রণয়ন করেন, যার প্রথম পৃষ্ঠায় ছিল ইন্ট্রোডাকশন ভূমিকা, 12 পৃষ্ঠা ছিল ইন্ট্রোডাকশন, 12 পৃষ্ঠায় ছিল টেবিল শিডিউল আকারে এবং 18 পৃষ্ঠা ছিল ইন্ডেক্স। আর ওই প্রথম সংস্করণের যে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সেগুলোর মধ্যে প্রথমে ছিল যে পুস্তকের দশমিক শ্রেণী সংখ্যা নির্ধারণ এবং সেলফে বিন্যাস নয়। দ্বিতীয়ত বৈশিষ্ট্য ছিল যে পদ্ধতিগতভাবে জ্ঞান জগৎকে বিভাজন করা ও বিন্যাস করা। তৃতীয়ত ছিল যে বিষয়ভিত্তিক নির্ঘণ্ট প্রণয়ন। এটি প্রথম সংস্করণের মৌলিক এই 3টি বৈশিষ্ট্য ছিল। এর পরবর্তীতে মেলভিল ডিউয়ে তার ঘনিষ্ঠ সহচর ওয়াল্টার স্ট্যানলি বাইস্কোপ এর সহযোগিতায় দশমিক শ্রেণীকরণের
দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন। দ্বিতীয় সংস্করণটি পরবর্তীতে উনি প্রকাশ করেন 1885 সনে। 1885 সনে দ্বিতীয় সংস্করণটি প্রকাশ করেন। সরি, এখানে আমার স্লাইডে প্রিন্টিং মিস্টেক 1985 চলে আসছে, এখানে 1885 হবে। 1885 সনে এই দ্বিতীয় সংস্করণটি প্রকাশ করেন। এই সংস্করণ থেকেই স্কিমের নাম পরিবর্তন করে রাখা হয় ডেসিমাল ক্লাসিফিকেশন অ্যান্ড রিলেটিভ ইন্ডেক্স। দ্বিতীয় সংস্করণটি আকৃতি, ধরন এবং শ্রেণী সংখ্যা বিন্যাসের ক্ষেত্রে প্রথম সংস্করণ থেকে সম্পূর্ণ একটি আলাদা ছিল। অর্থাৎ দ্বিতীয় সংস্করণে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, প্রথম সংস্করণে পৃষ্ঠা ছিল 42 পৃষ্ঠা মোট, আর দ্বিতীয় সংস্করণের মোট পৃষ্ঠা ছিল 314। 314 পৃষ্ঠা ছিল দ্বিতীয় সংস্করণের টোটাল পৃষ্ঠা। পুস্তকের পুনঃস্থাপন এবং সম্প্রসারণ প্রক্রিয়া অন্তর্ভুক্তকরণ, শ্রেণী সংখ্যা বিন্যাসের ধারাবাহিক কর্ম পরিকল্পনা নির্ধারণ। অর্থাৎ প্রত্যেকটা স্কিমের সংস্করণের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের মধ্যে এই বিষয়গুলো দ্বিতীয় সংস্করণে ছিল। এখানে প্রধান শ্রেণীসমূহের বিভাজন প্রক্রিয়ায় আকার বিভাগের প্রয়োগ, শিডিউলে বর্ণিত বিষয়সমূহ বিভাজনের ক্ষেত্রে ডিভাইড লিঙ্ক ডিভাইস এর ব্যবহার, শ্রেণী নম্বরে 3 সংখ্যার পর দশমিক বিন্দুর ব্যবহার, সাবজেক্ট ইন্ডেক্স পুনরায় নামকরণ করা হয় রিলেটিভ ইন্ডেক্স হিসাবে। এটি ছিল দ্বিতীয় সংস্করণের বৈশিষ্ট্য। এরপরে ডিডিসির 15তম সংস্করণ কে বলা হয় স্ট্যান্ডার্ড এডিশন বা আদর্শ সংস্করণ, এবং এটি প্রকাশিত হয় 1951 সনে। 15তম সংস্করণটি 1951 সনে প্রকাশিত হয়। প্রথম থেকে 15তম সংস্করণ পর্যন্ত এক খণ্ডে ছিল এই ডিউয়ে ডেসিমাল ক্লাসিফিকেশন স্কিমটি, ডিডিসি, অর্থাৎ এক ভলিউমে সেটি প্রকাশিত হয়েছিল, এবং 15তম সংস্করণ পর্যন্ত যথেষ্ট পরিবর্তিত করা হয়েছে। 15তম সংস্করণে বিষয়ের সংখ্যা কমিয়ে করা হয় 4700টি, মানে বিষয়ের সংখ্যা, অনেকগুলো বিষয় থাকে, সেখান থেকে কমিয়ে 4700টি 15তম সংস্করণে করা হয়, এবং এর পৃষ্ঠা সংখ্যা ছিল 716। আমরা যেরকম প্রথমটিতে মোট পৃষ্ঠা পাইছি 42টি, দ্বিতীয়টিতে পাইছি 314, 15তম এসে পেয়েছি 716 পৃষ্ঠা। এ সংস্করণে ডিভাইড লিঙ্ক ডিভাইসের ব্যবহার তুলে দেওয়া হয়। পরবর্তীতে লাইব্রেরি অফ কংগ্রেস এবং ফরেস্ট প্রেস এর যৌথ অর্থায়নে 1956 সনে ডিডিসির 16তম সংস্করণ প্রকাশ করা হয়। আমি যে আপনাদের সামনে উপস্থাপন করছি এই বিষয়টি হলো ডিডিসির যে ধারাবাহিক কালক্রম বা ডিডিসির যে ইতিহাস এবং সেই ধারাবাহিকতার বিষয়টি আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করছি। সেই লাইব্রেরি অফ কংগ্রেস এবং ফরেস্ট প্রেস যৌথ অর্থায়নে 1956 সনে ডিডিসি 16তম সংস্করণ যখন প্রকাশ করা হয়, তারপর বেঞ্জামিন এ কাস্টার ছিলেন এই সংস্করণের সম্পাদক, এডিটর ছিলেন বেঞ্জামিন এ কাস্টার এই 16তম সংস্করণের। অর্থাৎ 16 থেকে 19তম সংস্করণ পর্যন্ত এই বেঞ্জামিন এ কাস্টারই সম্পাদক ছিলেন, এডিটর ছিলেন। উক্ত 16তম সংস্করণের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল 16তম সংস্করণ থেকেই কি হয়, 2 ভলিউমে প্রকাশিত হয়, 2টি খণ্ড ছিল। প্রথম ভলিউমে ছিল মূল শিডিউল, যার শিরোনাম ছিল টেবলস, এবং দ্বিতীয় ভলিউমের শিরোনাম ছিল রিলেটিভ ইন্ডেক্স। এই 16তম সংস্করণে ফোনিক্স শিডিউলস এর ধারণাটি প্রচলন করা হয়। বেঞ্জামিন এ কাস্টার এর সম্পাদনায় ডিডিসির সর্বশেষ সংস্করণ হচ্ছে 19তম সংস্করণ, যেটি প্রকাশিত হয় 1979 সনে।
যেটি আমি বলেছি যে 16 থেকে 19তম পর্যন্ত বেঞ্জামিন কাস্টার এডিটর ছিলেন। আর এই 16তম সংস্করণে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো ছিল, প্রথমত ডিডিসি স্কিম প্রথমবারের মতন প্রকাশিত হয় কম্পিউটারাইজড ফটো কম্পোজিশন প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ যেখানে কম্পিউটারাইজড ফটো কম্পোজিশন মেশিনের মাধ্যমে কি প্রথম প্রকাশিত হয়, এটি তার একটি বৈশিষ্ট্য ছিল। দ্বিতীয়ত এটি 3 ভলিউমে প্রকাশিত হয়। 16তম সংস্করণ থেকেই ডিডিসি 3 ভলিউম 3টি খণ্ডে প্রকাশিত হয়। প্রথম ভলিউমে শিরোনাম কি ছিল? ইন্ট্রোডাকশন টেবলস। দ্বিতীয় ভলিউমের শিরোনাম ছিল শিডিউলস। তৃতীয় ভলিউম ছিল রিলেটিভ ইন্ডেক্স। এই 3টি ভলিউম বা 3টি খণ্ডে 16তম সংস্করণ থেকে প্রকাশিত হয়। এটি একটি তার বৈশিষ্ট্য। তারপর তৃতীয় বৈশিষ্ট্য হলো ডিডিসির 7টি টেবিলের বিন্যাস প্রক্রিয়ায় প্রথম টেবিল হিসাবে স্বীকৃতি পায় টেবিল 1 স্ট্যান্ডার্ড সাবডিভিশনস। অর্থাৎ 16তম সংস্করণ থেকে কি হয়, অক্সিলিয়ারি টেবিলস অর্থাৎ সহায়ক টেবিল হিসাবে 7টি টেবিল এই ডিডিসির বৈশিষ্ট্য হিসেবে আসে। সেখানে প্রথম টেবিল হিসাবে স্ট্যান্ডার্ড সাবডিভিশন অন্তর্ভুক্ত হয় বা স্বীকৃতি পায়। টেবিল 2-এ ভৌগোলিক এলাকায় 41 থেকে 42 এর মধ্যে যুক্তরাজ্যের কিছু ভৌগোলিক এলাকার নম্বর পুনর্বিন্যাস করা হয়। কারণ যুক্তরাজ্য মানে কি লন্ডন, লন্ডনের যে বিভিন্ন স্টেট আছে সেইগুলোর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক এলাকার বিভিন্ন নম্বর পুনর্বিন্যাস করা হয়েছে টেবিল 2-এ। টেবিল 3 এর সাথে একটি সম্পূরক টেবিল 3 এবং প্রধান শ্রেণী টেবিল 3 এর সাথে একটি সম্পূরক টেবিল 3 এ যোগ করা হয়। 3 এতে যোগ করা হয়। প্রধান শ্রেণী সমাজবিজ্ঞান 301 থেকে 307 পর্যন্ত বৃদ্ধি করা হয়। এটি ছিল যে 19তম সংস্করণের বৈশিষ্ট্য। এরপর ডিওডেসিমাল ক্লাসিফিকেশন ডিডিসির 20তম সংস্করণ জেপি কমারমি এর সম্পাদনায় 1989 সনে প্রকাশিত হয়। 20তম সংস্করণ 1989 সনে প্রকাশিত হয়। এ সংস্করণে মুদ্রিত সংখ্যার পাশাপাশি মাইক্রো কম্পিউটারে ব্যবহার উপযোগী করে ডাটাবেস তৈরি করে সফট কপিও প্রকাশ করা হয়। উক্ত 20তম সংস্করণের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে উল্লেখ করছি। যে ডিওডেসিমাল ক্লাসিফিকেশন 20তম সংস্করণের প্রথম বৈশিষ্ট্য ছিল যে এটি 4 ভলিউমে প্রকাশিত হয়, 4টি খণ্ডে। ভলিউমে 1 যেটি প্রথম খণ্ডের শিরোনাম ছিল ইন্ট্রোডাকশন টেবলস, এবং দ্বিতীয় খণ্ড ভলিউম 2-র শিরোনাম শিডিউলস। শিডিউলস এর মধ্যে 000-599 অর্থাৎ 00 থেকে 599 পর্যন্ত একটি শিডিউলে। আর ভলিউম 3 সেটার শিরোনাম শিডিউলস, সেখানে 600 থেকে 999 পর্যন্ত যে ক্লাসিফিকেশন যে নাম্বার সেই অন্তর্ভুক্ত করা হয়। ভলিউম 4 রিলেটিভ ইন্ডেক্স অর্থাৎ সম্বন্ধসূচক নির্ঘণ্ট ভলিউম 4-এ। এটি ছিল তার অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো টেবিল, শিডিউল এবং ইন্ডেক্সে উল্লেখযোগ্য বেশ কিছু সংযোজন এবং সংশোধন লক্ষ্য করা যায়। যেমন টেবিল 1-এর -0909 এবং -093-099 এর অধীনে এর টেবলস প্রয়োগের ব্যবস্থা রাখা হয়।
টেবিল 2-তে ভৌগোলিক এলাকার অর্থাৎ ভৌগোলিক এলাকার -711 ব্রিটিশ কলম্বিয়া সম্পূর্ণরূপে সংশোধন করা হয়। টেবিল 3 এর 3টি উপবিভাগ করা হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সামারি ভলিউম 1 টেবিল থেকে ভলিউম 2 শিডিউলে স্থানান্তর করা হয়। সঙ্গীতের জন্য একটি সম্পূর্ণ সংশোধিত শিডিউল মূল শিডিউলের সাথে যোগ করা হয়। শিডিউলে শ্রেণী সংখ্যা 001 থেকে 006 ব্যাপকভাবে সংশোধন করা হয় এবং শ্রেণী সংখ্যা 004 থেকে 006 বন্টন করা হয়। অর্থাৎ ডাটা প্রসেসিং এন্ড কম্পিউটার সায়েন্সের জন্য 6টি প্রধান শ্রেণীর ক্ষেত্রে মাল্টি লেভেল সামারাইজ প্রয়োগ করা হয়। সেগুলো হচ্ছে 340 ল, বিভিন্ন সাবজেক্টের যে নাম্বার সেখানে এই মাল্টি লেভেল সামারাইজ আলাদাভাবে করছে। 340 ল, 350 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে এইগুলো 20তম সংস্করণ থেকে এইভাবে সরাসরি এই টাইটেলগুলোর বিপরীতে এই নাম্বারগুলো অন্তর্ভুক্ত করা হয়। 350 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, 370 এডুকেশন, 610 অর্থাৎ 610 মেডিকেল সায়েন্সেস, 620 620 ইঞ্জিনিয়ারিং এন্ড 780 মিউজিক। তাছাড়া অপ্রয়োজনীয় এন্ট্রি সমূহ বাছাই ও বাতিল করে রিলেটিভ ইন্ডেক্স প্রকাশ করা হয়। মেলভিল ডিবে কর্তৃক প্রণীত ডিডিসির 22তম সংস্করণ প্রকাশিত হয় 2003 সনে এবং এই সংস্করণটি হচ্ছে ডিডিসির একটি আধুনিক ও পরিমার্জিত রূপ। এই সংস্করণের সম্পাদক ছিলেন জন এস মিটসেল। পূর্বের সংস্করণ সমূহের সাথে সমন্বয় রেখে এই 22তম সংস্করণে অসংখ্য নতুন জ্ঞান সন্নিবেশিত হয়েছে এবং পূর্বের সংস্করণের বেশ কিছু তথ্য পরিমার্জন ও বাদ দেওয়া হয়েছে। এই সংস্করণের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো ওয়েব সংস্করণ। 22তম সংস্করণ থেকেই ওয়েব সংস্করণ হিসেবে কি ধরা হয় ডিডিসির আধুনিক ও পরিমার্জিত রূপ। অর্থাৎ এর আগে ওয়েবসাইটে অনলাইন সংস্করণ হিসেবে প্রকাশিত হয়নি। 22তম সংস্করণের একটি প্রধান অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটি ওয়েব ভিত্তিক সংস্করণ। এই প্রথম মুদ্রিত সংস্করণের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ একটি ওয়েব সংস্করণ এই প্রকাশিত হয় 22তম সংস্করণ হিসেবে 2003 সনে। ডিডিসির 22তম সংস্করণের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবহারকারীদের সাথে সমন্বয় সাধন যথাসময়ে তথ্যে প্রবেশের ক্ষেত্রে ওয়েব সম্প্রসারণ করা হয়। এটি ছিল তার অন্যতম একটি বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল যে উন্নয়নের দ্বারা অর্থাৎ কি মানে ডেভেলপমেন্টের কন্টিনিউয়াস। তা ডিডিসি 22তম সংস্করণকে সমসাময়িক রাখার জন্য সম্পাদনা পরিষদ নিরলসভাবে কাজ করে থাকে। মূলত 1996 সাল থেকেই অর্থাৎ 21তম সংস্করণ প্রকাশের পর থেকেই 22তম সংস্করণের জন্য এই যুগোপযোগী যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছিল, সেটাকে এই জন্য ধারাবাহিক উন্নয়নের ধারাবাহিকতা বা উন্নয়নের ধারা হিসেবে বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে। অর্থাৎ 2000 সন থেকে ওয়েব ভিউ ডিডিসি সমোপযোগী করার ক্ষেত্রে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। আর এ সকল পরিমার্জন ও সমন্বয় সাধনের মাধ্যমে ডিডিসির 22তম সংস্করণ প্রকাশিত হয়। এই 22তম সংস্করণের তৃতীয় বৈশিষ্ট্য ছিল যে নতুন নম্বর ও বিষয় সন্নিবেশ। বেশ কিছু নতুন নম্বর এবং সাবজেক্ট
সেখানে সন্নিবেশ করা হয়। অর্থাৎ 22তম সংস্করণে অসংখ্য নতুন শ্রেণী সংখ্যা ও সাবজেক্ট সংযোজিত করা হয়। যেমন কম্পিউটার ও ইলেকট্রনিক্স। কম্পিউটার ইলেকট্রনিক্স কি একটা সাবজেক্ট, সেটি 22তম সংস্করণে সংযোজন করা হয়েছিল, সন্নিবেশিত করা হয়েছিল। ইঞ্জিনিয়ারিং হিসেবে একটি সাবজেক্ট হিসেবে এখানে সন্নিবেশিত করা হয়। সামাজিক বিজ্ঞান, মেডিসিন, ইতিহাস ইত্যাদি বিষয়। ফলে শিডিউল ও টেবিলের নতুন নতুন পদ ও শ্রেণী সংখ্যা রিলেটিভ ইন্ডেক্স সম্বন্ধসূচক যে নির্ঘণ্টে সেটি সংযোজিত হয়েছে। আমাদের যে রিলেটিভ ইন্ডেক্স, যে ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি ক্লাসিফিকেশনের যে মেন ক্লাস বা আমাদের যে একটি বিষয় তার ক্লাস নাম্বার জানার জন্য শিডিউলে কোথায় অবস্থান করছে সেই ক্লাস নাম্বারটি, সেইটি কি খুব টেকনিক্যালি কৌশলে জানার জন্য দ্রুততার সাথে আমরা ইন্ডেক্স ব্যবহার করে থাকি। সেই ইন্ডেক্সে এই শ্রেণী সংখ্যা এবং এই নতুন নতুন বিষয়গুলো সংযোজিত করা হয়। চতুর্থত, আন্তর্জাতিক সহযোগিতা। এই ডিডিসির এডিটোরিয়াল পলিসি কমিটি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বেশ কিছু অনুবাদ সহযোগীদের অক্লান্ত প্রচেষ্টা ও সহযোগিতায় এই 22তম সংস্করণকে কি ব্যাপকভাবে সফল করার ক্ষেত্রে যে আন্তর্জাতিক যে কোঅপারেশন, ইন্টারন্যাশনাল যে কোঅপারেশন, সেটি ব্যাপকভাবে সফল হয়েছে। এই সহযোগিতার, উভয় গ্রুপের সহযোগিতার কারণেই এই স্কিমে টার্মিনোলজির সমর্থক ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ বিভিন্ন কমিটির সহযোগিতায় ভৌগোলিক অঞ্চল, আইন, পলিটিক্যাল অর্গানাইজেশন, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এবং ঐতিহাসিক সময়কালের মত বিশেষ বিষয়গুলোর ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে এই আন্তর্জাতিক সহযোগিতার ফলে। পঞ্চমত, শিডিউল ও টেবিলে উল্লেখযোগ্য পরিবর্তন। আপনারা লক্ষ্য করে থাকবেন যে পূর্বের যে সংস্করণগুলো ছিল সেখান থেকে 22তম সংস্করণের যে শিডিউল, এখানে 2 খণ্ডে টেবিল মানে ভলিউম 2 এবং ভলিউম 3, এই দুইটি ভলিউমে শিডিউল ও টেবিলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। যেমন ডিডিসি 17তম, 18তম, 19, 20 ও 21তম সংস্করণের সংশোধন ও সংযোজনের একটি সমন্বিত রূপ হইল এই 22তম সংস্করণ। এই সংস্করণের যে উল্লেখযোগ্য পরিবর্তন সমূহের মধ্যে কি আছে, যে সংস্করণে টেবিল 7 বিলুপ্ত করা হয়েছে। 22তমর আগে কি ছিল, 7 টেবিল ছিল, সেই 7 টেবিল এখানে এসে বিলুপ্ত করা হয় এবং এই টেবিলে নোটেশনগুলো সরাসরি শিডিউলে ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ শ্রেণী সংখ্যা 004 থেকে 006 ডাটা প্রসেসিং এন্ড কম্পিউটার সায়েন্স পুনরায় আপডেট করা হয়েছে। ডিডিসির 21তম সংস্করণের প্রধান শ্রেণী 200 কি রিলিজিয়ন, এর ক্ষেত্রে খ্রিস্ট ধর্মের প্রাধান্য কমিয়ে আনার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল 22তম সংস্করণে তা বাস্তবায়ন করা হয়েছে। শ্রেণীর সংখ্যা 510 অর্থাৎ 510 ম্যাথমেটিক্সের জন্য আবশ্যকীয় বিষয় সমূহকে নতুনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে এবং শ্রেণীর সংখ্যা 610 মেডিসিন এন্ড হেলথ কেও সমোপযোগী এবং সম্প্রসারণ করা হয়েছে। এগুলি আমি উদাহরণ হিসেবে বলছি যে শিডিউল এবং টেবিলে উল্লেখযোগ্য যে পরিবর্তন আসছে কিভাবে আসছে সেটি। এবং ষষ্ঠ যে বৈশিষ্ট্য সেটি হলো সম্বন্ধযুক্ত নির্ঘণ্ট অর্থাৎ রিলেটিভ ইন্ডেক্স। 22তম সংস্করণের রিলেটিভ ইন্ডেক্সকে আরো অধিক কার্যকর করা হয়েছে, অর্থাৎ অনেক ক্রস রেফারেন্স বাদ দিয়ে সরাসরি নম্বর হিসেবে সংযোজন করা হয়েছে। নির্ঘণ্টের যে সমস্ত বিষয় উপবিভাগে ভাগ করা যায় সেই সকল বিষয় নম্বরের ব্লাড ফেজ টাইপ তুলে ধরা হয়েছে। এই ডিডিসির 22তম সংস্করণের যে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্য গুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আমি উল্লেখ করলাম যে এইগুলো হলো 22তম সংস্করণ। একই ধারাবাহিকতায় ডিডিসির
স্কিমের ব্যাপক বিস্তৃতি লাভের ফলে সর্বশেষ 2011 সনে 4 ভলিউমে সমৃদ্ধ ডিডিসির 23তম সংস্করণ প্রকাশিত হয়, যা বর্তমানে আমাদের এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে 23তম সংস্করণ অধ্যয়নের জন্য, এবং 23তম সংস্করণ বর্তমান বিশ্বে বিশেষ করে বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই 22তম সংস্করণের ধারাবাহিকতায় ডিডিসির 23তম সংস্করণ 2011 সনে প্রকাশিত হয়। এই সংস্করণেরও বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করছি। সেই 22তমের ধারাবাহিকতায় সেই বৈশিষ্ট্যগুলো এখানে বিদ্যমান। এই 23তম সংস্করণও কি প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো এই 23তম সংস্করণও ওয়েব সংস্করণ, অর্থাৎ ডিডিসি 23তম সংস্করণ ওয়েব ভিত্তিক সংস্করণ। 22তম সংস্করণ থেকে মুদ্রিত সংস্করণের পাশাপাশি পূর্ণাঙ্গ একটি ওয়েব সংস্করণ তৈরি করা হয়। এই 23তম সংস্করণের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবহারকারীদের সাথে সমন্বয় সাধন, যথাসময়ে তথ্যে প্রবেশের ক্ষেত্রে ওয়েবকে সম্প্রসারণ করা হয়। এরপরে উন্নয়নের দ্বারা যেটি আমরা বলেছি যে 23তম সংস্করণকে সমসাময়িক রাখা এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য যে এডিটোরিয়াল বোর্ড সম্পাদনা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছিল, সে মূলত 1996 সন থেকে অর্থাৎ 21তম সংস্করণের পর থেকেই ধারাবাহিকভাবে 22তম এবং 23তম সংস্করণের জন্য এই যুগোপযোগী প্রক্রিয়া শুরু হয়েছিল। 2000 সাল থেকেই ওয়েব ভিত্তিক ডিডিসির সময়োপযোগী করার ক্ষেত্রে প্রধান হাতিয়ার হিসাবে কে এর মানে যত বিভিন্ন বিষয় ছিল এর মধ্যে সকল পরিবর্তন পরিমার্জন ও সমন্বয় সাধনের মাধ্যমে এই ডিডিসির 23তম সংস্করণ প্রকাশিত হয়। তৃতীয়ত, নতুন নম্বর ও বিষয় সন্নিবেশ, অর্থাৎ নতুন বেশ কিছু নাম্বার এবং সাবজেক্ট এখানে সংযোজন করা হয়। 23তম সংস্করণে অসংখ্য নতুন সংখ্যা ও বিষয় সংযোজিত হয়, যেমন কম্পিউটার ও ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, সামাজিক বিজ্ঞান, মেডিসিন, ইতিহাস ইত্যাদি। ফলে শিডিউল ও টেবিলের নতুন নতুন পদ ও শ্রেণীর সংখ্যা মানে যে ক্লাস নাম্বার শ্রেণীর সংখ্যা রিলেটিভ ইন্ডেক্সে সংযোজিত হয়েছিল। তাছাড়া এই 23তম সংস্করণের চতুর্থ বৈশিষ্ট্য সেটি হলো সম্প্রসারণ, অর্থাৎ পূর্বের সংস্করণের তুলনায় 23তম সংস্করণ অধিক স্থান পেয়েছে। এ সংস্করণে নতুন নতুন শ্রেণী সংখ্যা তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে। প্রতিটি টেবিল ব্যবহার করে শ্রেণী সংখ্যা সম্প্রসারণ করার অপর মানে শ্রেণী সংখ্যা যে আমরা যে ক্লাস নাম্বার তৈরি করি, আমরা যে ক্লাসিফিকেশন একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একেবারে আমরা কি করি যে তার একটি বিষয়কে একদম ডিসেন্ট্রালাইজ ভেঙ্গে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নাম্বারে যে আমরা ক্লাসিফিকেশনে করে থাকি, সেটির এই 23তম সংস্করণের অন্যতম একটি বৈশিষ্ট্য যে সম্প্রসারণ, অর্থাৎ সংস্করণে নতুন নতুন শ্রেণীর সংখ্যা তৈরির যথেষ্ট এই সুযোগ তৈরি করে দিয়েছে। প্রতিটি টেবিল ব্যবহার করে শ্রেণীর সংখ্যা সম্প্রসারণ করার মানে একটি অপার সুযোগ তৈরি করেছে এই 23তম সংস্করণ। তাছাড়া পঞ্চম বৈশিষ্ট্য হলো যে ফেসেটিং। একটি মাত্র বৈশিষ্ট্য প্রয়োগ করে যতগুলো বিভাজিত উপবিভাগ পাওয়া যায় তাতে কি ফেসেটিং, তাকে ফেসেটিং বলে। অর্থাৎ একটি মাত্র বৈশিষ্ট্য প্রয়োগ করে যতগুলো বিভাজিত কি সাবডিভিশন পাওয়া যায় তাকে কিন্তু ফেসেটিং বলছে। ডিডিসির 23তম সংস্করণে এই বৈশিষ্ট্য ব্যাপকভাবে বিদ্যমান। এটি ফলে ক্লাস নাম্বার গঠন প্রক্রিয়া খুবই সহজ হয়েছে এবং সুনির্দিষ্ট বিষয়ের শ্রেণীর সংখ্যা গঠন ও অ্যানালাইজ করা অতি সহজভাবে সম্ভব হয়েছে। ষষ্ঠ বৈশিষ্ট্য হলো যে টিকা সমূহের কথা বলছি আমরা। ডিডিসির 23তম সংস্করণের ব্যাখ্যা ও নির্দেশনার জন্য অসংখ্য টিকা, অর্থাৎ টিকা মানে কি নোটস দেওয়া আছে শিডিউলে, আপনারা লক্ষ্য করবেন। এবং সেই ক্ষেত্রে এই 23তম সংস্করণের অন্যতম একটি বৈশিষ্ট্য যেখানে আমরা বলছি
যে কি অসংখ্য টিকা দেওয়া আছে। শ্রেণীর সংখ্যা গঠনের সুবিধার্থে ধাপে ধাপে শিডিউল ও টেবিলে এ সকল নির্দেশনা সন্নিবেশিত করা হয়েছে। যে বিভিন্ন ইনস্ট্রাকশন, বিভিন্ন নির্দেশনা বা বিভিন্ন নোটস টিকা এই 23তম সংস্করণে যখনই আমরা কোনো নাম্বার তৈরি করার ক্ষেত্রে সমস্যায় পড়ি তখন সেই ইনস্ট্রাকশনটি আমরা ফলো করি এবং সেখানে এই 23তম সংস্করণের একটি অন্যতম বৈশিষ্ট্য সেইভাবে সংযোজন করা হয়েছে। এবং 23তম সংস্করণে 6টি টেবিল অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে শিডিউলের শ্রেণীর সংখ্যা গঠন প্রক্রিয়া খুব সহজেই করা সম্ভব। এছাড়া ডিডিসির 23তম সংস্করণের ভূমিকাটি পুনর্গঠিত করা হয়েছে, অর্থাৎ ব্যবহারকারীদের ব্যবহারের সুবিধার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট যে সাবজেক্ট এবং নতুন নতুন তথ্য, নিউ ইনফরমেশনগুলো সেখানে কি অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিডিসির ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের যে সামারি শিডিউলের শুরুতে স্থানান্তর করা হয়েছে। এটি আগে শিডিউলের শুরুতে ছিল না, 23তম সংস্করণে শিডিউলের শুরুতেই এটি স্থানান্তর করা হয়েছে। অষ্টম বৈশিষ্ট্য হলো যে আন্তর্জাতিক সহযোগিতা। ডিডিসি প্রণয়নের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কিছু কি অনুবাদ সহযোগীদের অক্লান্ত, কারণ বিভিন্ন ভাষায় আছে, সেই জন্য তাদের যে প্রচেষ্টা এবং সহযোগিতায় এই 23তম সংস্করণকে ব্যাপকভাবে সফল করেছে। অর্থাৎ যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপের সাথে কোঅপারেশন করে এই স্কিমে বিভিন্ন টার্মিনোলজি, যে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন শব্দ, বিভিন্ন টার্মিনোলজির যে সার্থক ব্যবহার সেটি এই অনুবাদকারী বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথে সহযোগিতার মাধ্যমে এটি করা সম্ভব হয়েছে, যার জন্য এটি একটি বিশেষ উল্লেখযোগ্য দিক। কারণ অঞ্চলভেদে আইনের ক্ষেত্রে, রাজনৈতিক অর্গানাইজেশন সংগঠনের ক্ষেত্রে, ভাষা, সাহিত্য, ঐতিহাসিক সময়কালের মধ্যে বিষয়গুলোর ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। তাছাড়া শিডিউল ও টেবিলে উল্লেখযোগ্য পরিবর্তন। এখন কিরকম পরিবর্তন? 17তম, 18তম, 19, 20 এবং 21, 22তম সংস্করণের যে সংশোধন ও সংযোজনের একটি সমন্বিত রূপ, সেটি আমরা বলছি 23তম সংস্করণ। এই 23তম সংস্করণের উল্লেখযোগ্য পরিবর্তন সময়ের মধ্যে একটা হলো যে টেবিল 7 সেখানে বিলুপ্ত করে কি করা হয়েছে, টেবিল 6 টেবিল করা হয়েছে এবং সরাসরি নোটেশনগুলো শিডিউলে ব্যবহার করার ব্যবস্থা রাখা হয়েছে। শ্রেণী সংখ্যা 004 থেকে 006 ডাটা প্রসেসিং বা এবং কম্পিউটার সায়েন্সের জন্য পুনরায় রাখা হয়েছে, আপডেট করা হয়েছে। ডিডিসির 21তম সংস্করণের প্রধান শ্রেণী 200 ক্ষেত্রে জানার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেটি 22 ও 23তম সংস্করণে এসে তা বাস্তবায়ন করা হয়েছে। এবং আরেকটি বৈশিষ্ট্য হলো যে আদর্শ শিডিউল। আদর্শ শিডিউল মানে কি, 2 শ্রেণী কোন স্কিমের 4 ভলিউম সমৃদ্ধ 23তম সংস্করণে মানব জগতের সকল জ্ঞানকে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ পৃথিবীর তাবৎ জ্ঞানকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ডিডিসি একটি আদর্শ শ্রেণীকরণ স্কিম হিসেবে স্বীকৃত, এটি তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে রিলোকেশনের কথা আমরা বলছি। রিলোকেশন কি, ফোনিক্স শিডিউল ছাড়াও ডিডিসির 23তম সংস্করণের সমগ্র শিডিউল ও টেবিল জুড়েই অসংখ্য নতুন বিষয় ও নম্বরের পুনঃস্থাপন নির্ধারণ করা হয়েছে। মানে এই সংস্করণে শিডিউল এবং টেবিল জুড়েই নতুন নতুন বিষয়, নতুন নতুন নম্বর সেখানে সংযোজন পুনর্নির্ধারণ করা হয়েছে, যেটি অতীতের সংস্করণগুলোতে ছিল না। এবং রিলেটিভ ইন্ডেক্স সম্বন্ধযুক্ত নির্ঘণ্ট, এই ডিডিসির 23তম সংস্করণে রিলেটিভ ইন্ডেক্স আরো অধিক কার্যকর করা হয়েছে, অর্থাৎ অনেক ক্রস রেফারেন্স বাদ দিয়ে সরাসরি নম্বর হিসাবে সেখানে সংযোজন করা হয়েছে। নির্ঘণ্টের বা এই রিলেটিভ ইন্ডেক্সের যে সমস্ত বিষয় সাবডিভিশনে ভাগ করা যায় সেই সকল বিষয় ও নম্বরের কি ব্লাড ফেস টাইপ তুলে ধরা হয়েছে, যে সেই নাম্বারগুলো কি হতে পারে তার মূল নাম্বার থেকে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এগুলো ছিল ডিডিসি 23তম সংস্করণের বৈশিষ্ট্য। আমরা এইভাবে প্রথম সংস্করণ 1876 সালে
আর 23তম সংস্করণ 2011 সনে। এই ভাবে ধারাবাহিকভাবে এই ডিডিসি যে আমাদের ডিডিসির যে হিস্টোরি অ্যান্ড ইভলিউশন, যে ক্রমবিকাশ, ইতিহাস এবং ক্রমবিকাশ, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবে এই বর্তমানে ডিডিসি সারা বিশ্বে একটি সহজ, সরল ও জনপ্রিয় ও অত্যধিক ব্যবহার উপযোগী একটি স্কিম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের যে গ্রন্থাগারগুলো এবং গণগ্রন্থাগারের জন্য এই ডিডিসি একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি স্কিম হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে। এটি ছিল আমাদের এই যে ডিডিসির ইতিহাস এবং ক্রমবিকাশ, প্রথম সংস্করণ থেকে 23তম সংস্করণ পর্যন্ত। এখন আমি এই ডিডিসি স্কিমের যে কিছু স্পেশাল ফিচার্স সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব। ডিডিসির স্কিমের যে স্পেশাল ফিচার বা বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যদি আমি বলতে চাই যে তার একটা যে স্কিমের যে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্কিম, এই স্কিমের যে বিন্যাস প্রক্রিয়া, আমি এখানে সর্বশেষ যে সংস্করণ 23তম সংস্করণ, সেই 23তম সংস্করণের বিন্যাস প্রক্রিয়াগুলোই উপস্থাপন করেছি এবং এটি করতে হবে। আপনাদের পরীক্ষায় স্পেসিফিক 23তম উল্লেখ থাকলেও না থাকলেও আপনাকে 23তম সংস্করণের বিষয়গুলো ফলো করতে হবে। 23তম সংস্করণের যে বিন্যাস, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্কিম, যার বিন্যাস প্রক্রিয়া হচ্ছে 4 ভলিউম। প্রথম ভলিউমে শিরোনাম ম্যানুয়াল টেবলস, ভলিউম 2 শিডিউলস 00 ফ্রম 599 অর্থাৎ 00 থেকে 599, ভলিউম 3 শিডিউল 600 থেকে 999, ভলিউম 4 রিলেটিভ ইন্ডেক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো কিন্তু আপনাদের একেবারে মুখস্থ করতে হবে। এটি শুধু যে থিওরি পরীক্ষার বিষয় তা না, আপনাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসিফিকেশন, যে আপনাদের ব্যবহারিক যে বিষয় রয়েছে, সেখানে আপনাদের ইউজ করতে হলে আপনাদের এই ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের যে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্কিম, সেই শ্রেণী যে স্কিমের যে বিন্যাস, সেই 4 ভলিউমে কোন ভলিউমের টাইটেল কি সেটি আপনার জানা থাকতে হবে এবং একই সাথে মৌখিক পরীক্ষা ভাইভাতেও কিন্তু জিজ্ঞাসা করা হবে। ফলে আপনাকে অবশ্যই এই 4 ভলিউমের 4টি যে শিরোনাম সেটি আপনাদেরকে অবশ্যই মুখস্থ করে আয়ত্ত করতে হবে, তাহলে প্র্যাকটিক্যালি সহজ হবে আপনাদের জন্য করা। এরপরে আমরা যেটি বলেছি যে ধারাবাহিক উন্নয়ন, কন্টিনিউয়াস আপডেটিং, এটিও কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য ডিডিসির। কারণ ডিওডেসিমাল ক্লাসিফিকেশন, এই 2 শ্রেণীকরণ স্কিমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ধারাবাহিকভাবে এর উন্নয়ন। অর্থাৎ 1876 সন থেকে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, 1876 সনে প্রকাশিত হয় প্রথম সংস্করণ 42 পৃষ্ঠার মানে ম্যানুয়াল ভাবে। বর্তমানে 23তম সংস্করণ 5000-এরও অধিক পৃষ্ঠা সম্বলিত 4 ভলিউমে প্রকাশিত হয়, একটি পূর্ণাঙ্গ ও সর্বাধিক গ্রহণযোগ্য পুস্তক শ্রেণীকরণ স্কিম হিসাবে। এর মূল কারণ হচ্ছে নিয়মিতভাবে এই প্রতিটি সংস্করণের কি ব্যাপক পরিবর্তন পরিমার্জন হওয়ার ফলে এবং সেইগুলোই কন্টিনিউয়াস আপডেটিং করা হয়েছে। সঙ্গত কারণেই মানব জ্ঞানের বিস্তৃতি লাভের ফলে, নতুন আবিষ্কৃত জ্ঞানকে স্কিমের অন্তর্ভুক্ত করার ফলে এই বিস্তৃতির লাভ ঘটে এবং নির্দিষ্ট সময়ান্তে নতুন নতুন সংস্করণ প্রকাশিত হয়। ধারাবাহিকভাবে এই সাম্প্রতিকতা বজায় রাখার ফলে বিশ্বব্যাপী গ্রন্থাগার পেশাজীবীদের কাছে এই ডিডিসি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এটি ছিল ডিডিসির যে ধারাবাহিক উন্নয়ন, কন্টিনিউয়াস আপডেটিং, এটি একটি স্পেশাল বৈশিষ্ট্য। এরপরে কি 10 মেইন ক্লাস, ডিডিসির ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের বৈশিষ্ট্যের মধ্যে 10টি প্রধান শ্রেণী। এটি একটি অন্যতম বিষয়। এই বিষয়টি আপনার থিওরি পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং
আপনার ব্যবহারিক বিষয়ে আপনাকে সহায়তা করবে। অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে এই ক্লাসিফিকেশনের বিশেষ করে যে প্রধান মেইন ক্লাস, যে 10টি প্রধান শ্রেণী আমরা যাকে ফার্স্ট সামারি বলে থাকি, এটি অবশ্যই আপনাদের প্রত্যেককে মুখস্থ, একদম মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করতে হবে। কারণ ব্যবহারিক ভালো করতে হলে আপনাকে অবশ্যই মেইন 10 ক্লাস জানা থাকতে হবে এবং ভাইভাতেও কিন্তু এটি জিজ্ঞাসা করা হবে। 10 মেইন ক্লাস কি কি? যে 000 কম্পিউটার ইনফরমেশন এন্ড জেনারেল ওয়ার্কস, 100 যেটাকে আমরা 100 বলি, 100 সেটি কি? ফিলোসফি এন্ড সাইকোলজি। 200 রিলিজিয়ন। 300 সোশ্যাল সায়েন্সেস। 400 অথবা 400 ল্যাঙ্গুয়েজ। 500 বা 500 সায়েন্স। 600 বা 600 টেকনোলজি। 700 বা 700 আর্টস এন্ড রিক্রিয়েশন। 800 বা 800 লিটারেচার। 900 বা 900 হিস্টোরি এন্ড জিওগ্রাফি। এই যে 10 মেইন ক্লাস, এই প্রত্যেকটি মেলভিল ডিউয়ে নলেজকে যে 10 ভাগে ভাগ করেছেন, 0 থেকে 9 পর্যন্ত আপনি খেয়াল করেন যে এখানে কি 10টি ভাগ, এবং পৃথিবীর যত জ্ঞান, যত বিষয় আছে সবগুলো এই 10 মেইন ক্লাসের আওতায় চলে আসছে। এবং আমরা যতগুলো বিষয় বিভিন্ন ভাগে ভাগ করি এবং তার কি ক্লাসিফিকেশন নাম্বার নির্ধারণ করতে যাই, তাহলে অবশ্যই আমাকে 10 মেইন ক্লাস জানা থাকতে হবে। যে কোনো বিষয় তার অবশ্যই, যে কোনো জ্ঞান, যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয় কোনো না কোনো এই 10টি ভাগের একটি ভাগের অন্তর্ভুক্ত হিসেবে চলে আসে, যার ফলে আমাদেরকে 10 মেইন ক্লাস অবশ্যই আমাদের জানা থাকতে হবে। এটি একটি অন্যতম বৈশিষ্ট্য ডিডিসির। তারপরে জেনারেলিয়া ক্লাস, সাধারণ শ্রেণী, এটিও একটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। জেনারেলিয়া ক্লাস বা সাধারণ শ্রেণী এটি কি? মেলভিল ডিউয়ের সমগ্র জ্ঞান রাজ্যকে প্রথমে 100 থেকে 900 পর্যন্ত প্রধান 9 ভাগে বিভক্ত করেন। এ সকল বিভাজনের মধ্যে সম্পর্কযুক্ত জ্ঞান সমূহকে একত্রে, অর্থাৎ যদি আমরা 00 থেকে 900 বলি, তাহলে মেলভিল ডিউয়ে 10 ভাগে ভাগ করছেন এই সমস্ত জ্ঞানকে। এই সকল বিভাজনের মধ্যে সম্পর্কযুক্ত, বিশেষ করে 100 থেকে 900 পর্যন্ত জ্ঞান সমূহকে যে একত্রে পাশাপাশি বিন্যাস বা সম বৈশিষ্ট্য সম্বন্ধযুক্ত বিষয়গুলি একত্রে বিন্যাস, আবার কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আবার আলাদা আলাদা বিন্যাস করা, যে বিচ্ছিন্ন জ্ঞান সমূহকে আলাদা করা, এই প্রক্রিয়ার জন্য বিন্যাসের একটা পর্যায়ে অসংখ্য বিচ্ছিন্ন জ্ঞানের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের গুরুত্ব উল্লিখিত এই ভাগগুলোর যে কোনো একটি জ্ঞানের চেয়ে কম নয়। তাই সকল বিচ্ছিন্ন জ্ঞান সমূহকে একত্রে করে জেনারেলিয়া ক্লাস নামে এই উল্লিখিত 9 ভাগের সাথে যুক্ত করেন। সাধারণ শ্রেণীর নম্বর হচ্ছে 00, যেটা আমরা জেনারেল ওয়ার্কস বলছি। জ্ঞান রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন কম্পিউটার বিজ্ঞান। আমরা প্রথমে যেখানে আমরা বলছি কম্পিউটার ইনফরমেশন, আজকে আমাদের যদি লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স, সেটি কিন্তু কি এই যে ইনফরমেশন এই 000 এই জেনারেলিটিজ এর অধীনে চলে আসছে। ইনফরমেশন, গ্রন্থপঞ্জি, বিশ্বকোষ অর্থাৎ বিবলিওগ্রাফি, এনসাইক্লোপিডিয়া, আপনার লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স, জার্নালিজম, সাংবাদিকতার মতনই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ কিন্তু এই জেনারেল ওয়ার্কসের আওতায় চলে আসছে। সাধারণ শ্রেণীকে ব্যঙ্গাত্ম করতে মানে আমরা আবর্জনার ঝুড়ি বা কি ওয়েস্ট পেপার বাস্কেট ক্লাস হিসাবেও আখ্যায়িত করি। সেই জন্য এই বিশেষ করে যে জেনারেলিয়া ওয়ার্কসের যে সাবডিভিশনগুলো উল্লেখ করা হলো, সেটি হলো কি আছে আপনি লক্ষ্য করে থাকবেন যে 000 আমরা বলছি জেনারেলিটিস, অর্থাৎ কম্পিউটার ইনফরমেশন এন্ড জেনারেল ওয়ার্কস। এরপরে 10টি গ্যাপ দেওয়ার পরে 10টি আপনি খেয়াল করেন 010 বিবলিওগ্রাফি,
020 library and information science, 030 encyclopedia and books of facet, 040 unsigned, 050 magazine, journals and serials। এইভাবে এক একটি নাম্বার থেকে আরেকটি কি মাঝখানে কি আছে, আমাদেরকে 10টি করে গ্যাপ আছে, প্রত্যেকটার মধ্যেই এরকম ভাবে নাম্বার দেওয়া আছে। এরপরে আমাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো যে স্ট্যান্ডার্ড সাবডিভিশন, অর্থাৎ নিত্য উপবিভাগ বলি আমরা যেটাকে বাংলায় নিত্য উপবিভাগ। সেটি কি 2.0 শ্রেণীকরণ স্কিমে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে শ্রেণীর সংখ্যা গঠন প্রক্রিয়ায় ফর্ম ডিভিশনস বা স্ট্যান্ডার্ড সাবডিভিশনস, আকার বিভাগ বা নিত্য উপবিভাগ এর ব্যবহার। অর্থাৎ এই ডিডিসি স্কিমের 16তম সংস্করণ পর্যন্ত এর নাম ছিল ফর্ম ডিভিশন বা আকার বিভাগ। 17তম সংস্করণ থেকে নামকরণ করা হয়েছে স্ট্যান্ডার্ড সাবডিভিশনস, যা নিত্য উপবিভাগ হিসাবে খ্যাত। ডিডিসি স্কিমের 6টি টেবিলের মধ্যে প্রথমটি হচ্ছে স্ট্যান্ডার্ড সাবডিভিশনস বা নিত্য উপবিভাগ। সমগ্র শিডিউল জুড়েই এই স্ট্যান্ডার্ড সাবডিভিশনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ের দৃষ্টিকোণ, আকার বা প্রকাশভঙ্গি বা উপস্থাপন ভঙ্গি, প্রায়োগিক দিক এবং ব্যবহারের উদ্দেশ্য বোঝানোর জন্যই এই নিত্য উপবিভাগ ব্যবহার করা হয়। উল্লেখ্য যে স্ট্যান্ডার্ড সাবডিভিশনের নোটেশনগুলো কখনোই এককভাবে ব্যবহৃত হয় না, সর্বদাই শিডিউলের কোনো না কোনো শ্রেণীর সাথে যুক্ত হয়ে এখানে কি ক্লাস নাম্বার বা শ্রেণীর সংখ্যা গঠনে সহায়তা করে। যেমন একটি উদাহরণ দিই আমি, যে থিওরি অফ ক্লাসিফিকেশন আমরা যদি লক্ষ্য করে থাকি, সেখানে থিওরি অফ ক্লাসিফিকেশন, এখানে ক্লাসিফিকেশনটি হলো কি মেইন ক্লাস, ক্লাসিফিকেশনের নাম্বার হলো 025.42 আর থিওরিটা কি, থিওরি হলো -01, এটি হলো স্ট্যান্ডার্ড সাবডিভিশন। স্ট্যান্ডার্ড সাবডিভিশন থেকে এই -0 স্ট্যান্ডার্ড সাবডিভিশনকেও আমাদেরকে জানা থাকতে মুখস্থ জানা থাকতে হবে। সেটি কি -01 ফিলোসফি অ্যান্ড থিওরি, -02 মিসেলানি, -03 ডিকশনারিজ, এনসাইক্লোপিডিয়াস, কনকর্ডেন্সেস, 0-04 স্পেশাল টপিকস। এই যে আমি ড্যাশ বলছি, প্রত্যেকটি কিন্তু -04, -05 এইভাবেই কিন্তু উপস্থাপন করতে হবে এবং খাতায় লিখতে হবে। এটিও একটি বৈশিষ্ট্য যে স্ট্যান্ডার্ড সাবডিভিশনের কি শুরুতেই প্রথমে ড্যাশ থাকে। এরপরে হলো আঙ্গিক শ্রেণী, ফর্ম ক্লাস। আঙ্গিক শ্রেণীটা কি ডিডিসি স্কিমের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, যে আঙ্গিক শ্রেণী শুধুমাত্র সাহিত্য শ্রেণীর অর্থাৎ 800 এর ক্ষেত্রে এটি প্রযোজ্য। আঙ্গিক শ্রেণী বলে এখানে আলাদা কোনো শ্রেণী বা বিভাগ নেই। 2.0 শ্রেণীকরণ স্কিমে সাহিত্যকে এমনভাবে বিন্যাস করা হয়েছে যেখানে বিষয়বস্তুর চেয়ে উপস্থাপন ভঙ্গি, প্রকাশভঙ্গি মুখ্য বিষয়, মানে উপস্থাপন বা প্রকাশভঙ্গি দ্বারাই একটি প্রধান শ্রেণীর মেইন ক্লাস অভ্যন্তরে পৃথক পৃথক শ্রেণী গড়তে পারে বলে আমরা মনে করি। সেখানে যেমন বাংলা কবিতা, আমরা যদি খেয়াল মানে বুঝে থাকি যে বাংলা কবিতা বা বাংলা উপন্যাস, এখানে বাংলা সাহিত্যের শ্রেণী নম্বর হচ্ছে কি 891 পয়েন্ট, হচ্ছে -1 ও -3, অর্থাৎ কবিতা হলো -1 আর উপন্যাস হলো -3। ডিডিসির 6টি সহায়ক টেবিলের মধ্যে তৃতীয় টেবিলের যে আঙ্গিক শ্রেণী, যে ফর্ম ক্লাস অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটি কি যে -1 পোয়েট্রি, -2 ড্রামা, যে আমরা ফর্ম ক্লাস, এটিও জানা থাকতে হবে। এই বিষয়গুলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন, বিশেষ করে আমাদের দ্বিতীয় সেমিস্টারে ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল কি আমাদের প্রফেসর নাসিরউদ্দিন মুন্সি স্যার করিয়েছেন এবং আমাদের ডক্টর মিজানুর রহমান স্যার করিয়েছেন। আপনারা এই ক্লাসিফিকেশন যখন প্র্যাকটিক্যাল করবেন, ব্যবহারের সময় এই জিনিসগুলো আপনাদের আরো
আয়ত্তে চলে আসবে এবং আপনারা ডিটেলস বুঝবেন। এখন আমি যে থিওরি গুলো বলতেছি আপনাদের কাছে হয়তো জিনিসগুলো ওইভাবে রুচিসম্মত মনে হচ্ছে না বা ভালো লাগবে না, কিন্তু এগুলি কি বলছে স্যার, কিন্তু আসলে এই বিষয়গুলো যখন আপনারা একটি নাম্বার তৈরি করবেন বা নাম্বার যোগ করবেন, একটি নাম্বার বিল্ডিং বা অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু এই জিনিসগুলো অঙ্কের মতন খুবই ইন্টারেস্ট ফিল করবে। এখন আমাদের এই বিষয়গুলো কি ওইভাবেই জানা থাকতে হবে, আমরা জানবো শিখবো, তাহলে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে সহজ হয়ে যাবে। এরপরে আছে যে নোটেশন। নোটেশনটা কি, যে দ্বিদশমিক শ্রেণীকরণের মানে স্কিমের মধ্যে এটা একটা অত্যন্ত জনপ্রিয় একটি উল্লেখযোগ্য বিষয়, এবং এই নোটেশনের ব্যবহার কি খুবই জনপ্রিয়, এবং নোটেশনের ব্যবহার ছাড়া কি শ্রেণীকরণ যে নাম্বার, ক্লাস নাম্বার, সেটি তৈরি করা সম্ভব নয়। আমরা বলে থাকি বিশেষ করে স্কিমের যে সারল্যতা রক্ষা এবং ব্যবহারকারীর কাছে সহজবুদ্ধ করার জন্য এই মেলভিল ডিওয়ে তার এই দশমিক শ্রেণীকরণ পদ্ধতিতে শুধুমাত্র আরবীয় সংখ্যা 0 থেকে 9 ব্যবহার করেছেন। ডিডিসির মতো একটি বিশাল শ্রেণীকরণ স্কিমে এই নোটেশনের ভিত্তি খুবই ছোট, মাত্র 10টি সংখ্যা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত শ্রেণীর সংখ্যা গঠনের সুবিধার্থে তিনি মেলভিল ডিওয়ে অতিরিক্ত একটি দশমিক বিন্দু ব্যবহার করেছেন। অর্থাৎ প্রধান শ্রেণীর 3 সংখ্যার পর এই ডিডিসিতে একবারই মাত্র একটি দশমিক বিন্দু ব্যবহার করতে হয়। যেরকম বাণিজ্যিক ব্যাংক কি 332.12 দ্বিতীয় দশমিক শ্রেণীকরণ পদ্ধতিতে যে কোনো বিষয় উপস্থাপন করার জন্য ন্যূনতম 3 সংখ্যা ব্যবহার করতে হয়। এটিও একটি বৈশিষ্ট্য, যেখানে যেমন গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান তার নাম্বারটা কত 020, অর্থনীতি 330, সাহিত্য 800 ইত্যাদি। তো এইগুলোর ক্ষেত্রে ডিডিসি স্কিমের শ্রেণী সংখ্যা গঠন প্রক্রিয়ায় শুধুমাত্র অ্যারাবিক যে নাম্বার অর্থাৎ একই জাতীয় নোটেশন ব্যবহার করা হয়েছে বিদায় একটি মানে এটি একটি বিশুদ্ধ নোটেশন স্কিম। বিশুদ্ধ নোটেশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো সহজ সরল, লিখতে পড়তে বুঝতে এবং টাইপ করতে সবকিছু মনে রাখতে সহজ হয়, সেই জন্য এটি সহজ সরল হিসাবে উল্লেখ করা হয়েছে গুণ হিসাবে। এরপরে হলো যে নিউমোনিক ডিভাইসেস অর্থাৎ স্মৃতি সহায়ক চিহ্ন। স্মৃতি সহায়ক হচ্ছে গ্রন্থাগারের পুস্তক শ্রেণীকরণ স্কিমের উল্লেখযোগ্য গুণ। মানে যে শ্রেণীকরণ স্কিমের স্মৃতি সহায়ক গুণাবলী যত বেশি ব্যবহারিক ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা তত বেশি, এটি একটি বিষয়। এরপরে আছে সংশ্লেষক উপাদান অর্থাৎ সিনথেটিক এলিমেন্টস, যেখানে আমরা প্রথম সংস্করণ থেকেই এই ডিডিসি স্কিমে সংশ্লেষক গুণটি পরিলক্ষিত করে থাকি, বর্তমান সংস্করণের ব্যাপকতা বিদ্যমান। আমরা স্পষ্টভাবে মানে ডিডিসির দ্বিতীয় সংস্করণ থেকেই এই ডিভাইড লাইক ডিভাইস ব্যবহারের মাধ্যমে অর্থাৎ ডিডিসির সম্পাদকগণ ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জ্ঞান রাজ্যের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের জন্য কি সম বিস্তৃত শ্রেণী সংখ্যা নির্ধারণের জন্য। ফলশ্রুতিতে এই ডিডিসির সংশ্লেষক উপাদান সিনথেটিক এলিমেন্ট সমভাবে মানে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আছে যে আমাদের কি আছে সম্বন্ধ সূচক নির্ঘণ্ট রিলেটিভ ইন্ডেক্স। রিলেটিভ ইন্ডেক্স সাধারণত নির্ঘণ্ট বা ইন্ডেক্স বলতে বোঝায় কোনো প্রকাশনার ব্যবহৃত কি গুরুত্বপূর্ণ পদ বা শব্দসমূহের তালিকা কি। ডিডিসি পদ্ধতিতে এই সম্বন্ধ সূচক যে নির্ঘণ্ট রিলেটিভ ইন্ডেক্স বলতে বোঝাইছে কি শিডিউল ও টেবিলে ব্যবহৃত বিষয়সমূহ বর্ণানুক্রমিকভাবে শ্রেণী নম্বর সহ বিন্যাস এবং প্রতিটি বিষয়ের প্রতি শব্দ ও সম্বন্ধ সূচক বিষয়সমূহ পুনরায় মূল বিষয়ের অধীনে বর্ণানুক্রমিকভাবে শ্রেণী নম্বর সহ বিন্যাস প্রক্রিয়া কি। ওয়ান কাইন্ড অফ ডিকশনারি ন্যায় আমরা এই ক্লাসিফিকেশন নাম্বার ব্যবহার করতে যে আমাদের এই রিলেটিভ ইন্ডেক্স আমরা ব্যবহার করে থাকি মেলভিল ডিওয়ে তার এই দশমিক শ্রেণীকরণ পদ্ধতির জন্য সর্বপ্রথমেই এই রিলেটিভ ইন্ডেক্স প্রণয়ন করেন। যেরকম উদাহরণস্বরূপ যদি আমরা বলে থাকি যেরকম চিলড্রেন একটা বিষয় যে শিশু, তার আমরা হঠাৎ করে এই নাম্বারটি কিভাবে আমরা পাবো, যেহেতু আমাদের প্রথমে একটি ধারণা অনুভব করতে হবে যেটি আমরা যে মেলভিল ডিওয়ে মেইন 10 মেইন ক্লাস, সেই 10 মেইন ক্লাসের মধ্যে এটি কোন ক্লাসের আওতায় আসে, যে শিশু, যেহেতু একটি সামাজিক বিষয় সামাজিক বিজ্ঞান আমরা কি সোশ্যাল সায়েন্সের 300 এর অধীনে দেখব।
আর ইন্ডেক্সে গেলে সরাসরি আলফাবেটিক্যালি দেওয়া আছে, সি দিয়ে আমরা চেকিং করব, তখন আমরা চিলড্রেন হিসাবে তার বিপরীতে একটি ক্লাস নাম্বার পাবো, যে ক্লাস নাম্বারটি দেওয়া আছে 305.23। আমাদের পরবর্তীতে শিডিউল ব্যবহার করার জন্য এই ক্লাস নাম্বার অনুসারে আমি শিডিউলে এই শব্দটি তালাশ করব ক্লাস নাম্বারের বিপরীতে, অর্থাৎ 300 এর অধীনে আমি 305.23 বাইর করব, তার অধীনে যাই আমি সেটি মিলিয়ে নিব যে চিলড্রেনের বিপরীতে সে নাম্বারটি সঠিক আছে কিনা। তাছাড়া কি আমরা যদি মনে করি যে সাইকোলজি অথবা পেন্টিং, প্রত্যেকটারই মানে সমস্ত ওয়ার্ড প্রত্যেকটারই ডান পাশে ইন্ডেক্সে নাম্বার দেওয়া আছে, সেই যখন আমি এই নাম্বারের সূত্র ধরে শিডিউলে ক্লাস নাম্বার অনুযায়ী শিডিউল সাজানো, সেখানে আমরা সেটি খুঁজে বাইর করব। একটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো যে সহায়ক টেবিল। ডিডিসির যে সহায়ক যে টেবিলগুলো সেটি অক্সিলিয়ারিজ টেবলস, বিশেষ করে এই 23তম সংস্করণে আমাদের যে 6 টেবিল, এটি আমাদেরকে মুখস্থ করতে হবে, এটি আমাদের জানা থাকতে হবে, তাহলে আমাদের ব্যবহারিক বিষয়, আমাদের ব্যবহারিক ক্লাস এবং আমরা এই ক্লাসিফিকেশন, নাম্বার বিল্ডিং বা নাম্বার অ্যানালাইসিস করতে আমরা খুব সহজেই করতে পারবো, শিখতে পারবো। এই অক্সিলিয়ারিজ যে টেবলস, সহায়ক টেবিল 6 টেবিল কি কি মুখস্থ করতে হবে, যে প্রত্যেকটা টেবিল বিপরীতে তার শিরোনাম টাইটেল কি সেইভাবে জানা থাকতে হবে। টেবিল 1 স্ট্যান্ডার্ড সাবডিভিশনস, টেবিল 2 জিওগ্রাফিক এরিয়াস, হিস্টোরিক্যাল পিরিয়ডস, পারসনস, 2 ইউজ করতে হবে। কোনো একটি দেশের নাম্বার বাইর করতে হবে, আমাকে টেবিল 2 ইউজ করতে হবে। সেখানে এই যে ভৌগোলিক যে অঞ্চল, জিওগ্রাফিক্যাল এরিয়া, হিস্টোরিক্যাল পিরিয়ড, আমাদের কোনো কি হিস্টোরিক্যাল যে বিষয় থাকে এত ইয়ার থেকে এত আর, এবং কোনো প্রসিদ্ধ ব্যক্তির কোনো বিষয়, পারসন, সেই বিষয়গুলো এই টেবিল 2 থেকে আমরা ব্যবহার করে নাম্বার পেয়ে থাকি। তারপরে টেবিল 3 কি আছে? সাবডিভিশনস ফর দ্য আর্টস, ফর ইন্ডিভিজুয়াল লিটারেচার, ফর স্পেসিফিক লিটারেরি ফর্মস। টেবিল 4 সাবডিভিশনস ফর ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজেস and language families. Table 5 ethnic and national groups. Table 6 languages. এই যে 6টি টেবিল, এই 6 টেবিল আমাদেরকে জানা থাকতে হবে, তাহলে আমাদের এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, থিওরি পরীক্ষায় আসে এবং প্র্যাকটিক্যালের জন্য সহায়ক হবে, এবং আমাদের ভাইভা বোর্ডেও এই ক্লাসিফিকেশনের আপনাকে 6 টেবিল জিজ্ঞাসা করা হবে যে 6 টেবিল কি, 6টি টেবিলের নাম পর্যায়ক্রমে বলো। তখন মুখস্থ জানা না থাকলে কোনো ক্রমেই বলা যাবে না এবং প্র্যাকটিক্যাল কাজ করা কঠিন হয়ে যাবে। যার জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যেককে বলবো যে আপনারা এই ডিডিসির 6 টেবিল আপনারা করে নেবেন, মুখস্থ করে নেবেন। এই 6 টেবিলের মধ্যে স্ট্যান্ডার্ড সাবডিভিশন যে প্রথম ফার্স্ট টেবিল, এটি কিছুক্ষণ পূর্বে আমি আলোচনা করেছি, আমি আবারও বলছি যে স্ট্যান্ডার্ড সাবডিভিশন যে টেবিল 1, এই বিষয়গুলো আপনাদের কি জানা থাকতে হবে, আদারওয়াইজ নাম্বার তৈরি করা এবং ক্লাসিফিকেশন ব্যবহারিকের ক্ষেত্রে খুব কঠিন বিষয় হবে না জানা থাকলে। স্ট্যান্ডার্ড সাবডিভিশনের কি আছে? -01 ফিলোসফি এন্ড থিওরি, -02 miscellany, -03 dictionaries, encyclopedias, concordances, -04 special topics, -05 serial publications, -06 organization and management, -07 education and research, -08 history and descriptions of the subject among group of persons, -09 history and geographical treatment. এই যে স্ট্যান্ডার্ড সাবডিভিশন, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে, এবং স্ট্যান্ডার্ড সাবডিভিশন প্রয়োগের মাধ্যমেই যে ক্লাসিফিকেশন নাম্বার নোটেশন প্রয়োগের মাধ্যমে ক্লাসিফিকেশন নাম্বার যে
ব্যবহার করা হয় সেটি আমি প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম, আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এই বিষয়গুলো আপনাদের আরো স্পষ্টায়ন এবং জানা হবে যখন ব্যবহারিক ক্লাস শুরু হবে, তখন হাতে কলমে যখন আপনারা এই ক্লাসিফিকেশন নাম্বার তৈরি করবেন এবং নাম্বার অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু এই বিষয়গুলি অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের আয়ত্তে চলে আসবে। তা আশা করি আপনাদের এই যে তাত্ত্বিক যে ক্লাস, সেই বিষয়গুলো আপনাদের কে এখন ওইভাবে রুচিসম্মত মনে না হলেও, ওইভাবে ভালো না লাগলেও আপনাদেরকে মুখস্থ করতে হবে। অন্যান্য পেপারের মতন এটি এত কিন্তু খুব রস দিয়ে বলার কিছু নাই। এই ক্লাসিফিকেশন এবং ক্যাটালগিং এর ক্ষেত্রে যে ক্লাসিফিকেশন স্কিম, সেই অনুযায়ী ফলো করে আপনাকে শিখতে হবে এবং ব্যবহার করতে হবে। ক্যাটালগিং এর ক্ষেত্রে যেরকম কোড ফলো করতে হয়, ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও এখানে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। সেই স্কিমে যেভাবে যে বিষয়টি উল্লেখিত রয়েছে সেইভাবে ইউজ করতে হবে এবং সেইভাবে এই একটি কলা কৌশল, যে টেকনিক, কর্মকৌশল, সে আপনাকে শিখেই এই নাম্বার তৈরি করার ক্ষেত্রে সহায়তা করবে। যার ফলে আমাদেরকে এই যেহেতু সিলেবাসে অন্তর্ভুক্ত, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, পাবলিক লাইব্রেরি ক্ষেত্রে ডিওডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই ডিডিসির এই জন্য সিলেবাসে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এই ডিডিসির সম্পর্কে আমাদেরকে বিস্তারিত আলোচনা করার জন্য ইউনিট 6-এ শুধু ডিডিসি সম্পর্কেই বেশিরভাগ আলোচনার সুযোগ তৈরি করে দিয়েছে। তা আজকে আমরা ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের যে ইতিহাস এবং ক্রমবিকাশ এবং স্পেশাল ফিচার্স, সেই বিষয়গুলো আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই ইউনিটের এই ন্যাশনাল সিস্টেমস রুলস অফ ক্লাসিফিকেশন ইউজিং দ্য ডিডিসি, অর্থাৎ আমরা যে পুস্তক শ্রেণীকরণ করব তার কি রুলস গুলো, সেই নীতিমালাগুলো কি আছে, এবং ন্যাশনাল জাতীয় পদ্ধতির যে অন্যান্য বিষয়গুলো, ডিডিসির আরো কিছু বিষয় রয়ে গেছে, সেই বিষয়গুলো আগামী ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের যে ক্লাস আমরা নিয়েছি, বিশেষ করে এই ডিডিসির ক্রমবিকাশ এবং ইতিহাস এবং ডিডিসির যে স্পেশাল ফিচার্স বা ডিডিসির বিভিন্ন সংস্করণের যে বৈশিষ্ট্য, সেই বিষয়গুলো আলোচনা করেছি। সেই বিষয়গুলো থেকে আপনারা আরো বিস্তারিত, আরো ব্যাপকভাবে জেনে নেওয়ার জন্য আরো বইয়ের থেকে আপনারা আরো ব্যাপকভাবে জেনে নেবেন। আমি আপনাদেরকে একটি সংক্ষিপ্ত এই সময়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আশা করি আপনারা বুঝতে অসুবিধা হয়নি। আরো কোনো বিষয় ব্যাপকভাবে জানার জন্য বইয়ের সহযোগিতা নিয়ে থাকবেন। এই বলে আমি আমার আজকের আলোচনা শেষ করেছি। এখন আপনাদের যদি কোনো বিষয় প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন। এটি হলো আমার বিষয়।